হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াজ লানোপেডিয়া। আমরা যে ক্লাস শুরু করেছি আজ তার পরবর্তী সেট নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক এই সেটে কী কী কোয়েশ্চেন রয়েছে। আর তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছেও, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। চলো তাহলে কোয়েশ্চেনগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, হিমাচল প্রদেশের রাজধানী হলো সিমলা, শিলং, আইজল, মুম্বাই। উত্তর কি হবে? হিমাচল প্রদেশের রাজধানী হলো সিমলা। সিমলা হলো হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন এবং প্রধান রাজধানী। আর এর আবার কিন্তু শীতকালীন রাজধানী আলাদা। শীতকালীন রাজধানী হলো ধর্মশালা, কিন্তু হিমাচল প্রদেশের মেন রাজধানী অর্থাৎ প্রধান রাজধানী হলো সিমলা, যেটি গ্রীষ্মকালীন, আবার শীতকালে কিন্তু আলাদা রাজধানী ধর্মশালা। পরবর্তী প্রশ্ন, গুজরাটের কোন জাতীয় উদ্যানে সিংহ প্রকল্প গড়ে তোলা হয়েছে? মানস জাতীয় উদ্যান, বংশদা জাতীয় উদ্যান, সিঞ্চল জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান। উত্তর কি হবে? উত্তর হবে গির জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটি হলো এশিয়াটিক সিংহের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক আবাসস্থল। পরবর্তী প্রশ্ন, পথের পাঁচালীর রচয়িতা কে? বিজন ভট্টাচার্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর কি হবে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাসী মেলা উদযাপিত হয়? কেদারনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, কামাখ্যা মন্দির, জগন্নাথ মন্দির। উত্তর কি হবে? উত্তর হবে কামাখ্যা মন্দির। এই মন্দিরটি আসামের গুয়াহাটির কাছে নীলাচল পাহাড়ে অবস্থিত। অম্বুবাচী মেলা দেবী কামাখ্যা বা ধরিত্রী মায়ের ঋতুমতী হওয়ার বার্ষিক উদযাপন। পরবর্তী প্রশ্ন, ভারতের আর্থিক বছর শুরু হয় কবে থেকে? পয়লা মে, পয়লা এপ্রিল, পয়লা জানুয়ারি, পয়লা মার্চ। উত্তর কি হবে? পয়লা এপ্রিল। ভারতের আর্থিক বছর শুরু হয় পয়লা এপ্রিল থেকে, আর এটি চলে পরের বছর 31শে মার্চ পর্যন্ত। অর্থাৎ যদি এই বছর 2025-এ পয়লা এপ্রিল থেকে আর্থিক বছর শুরু হয়েছে, তাহলে শেষ হবে কিন্তু 2026-এর 31শে মার্চ অবধি। তারপর আবার 2026-এর পয়লা এপ্রিল থেকে আবার নতুন আর্থিক বছর শুরু হবে। পরবর্তী প্রশ্ন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন কার সুপারিশে গঠন করা হয়? পোরওয়ালা কমিটি রিপোর্ট, শান্তানাম কমিটি রিপোর্ট, খোলসা কমিটি রিপোর্ট, কৃপালিনী কমিটি রিপোর্ট। উত্তর কি হবে? উত্তর হবে শান্তানাম কমিটি রিপোর্ট। শান্তানাম কমিটি 1964 সালে দুর্নীতি প্রতিরোধের বিষয়ে তাদের রিপোর্ট পেশ করেছিল এবং এই রিপোর্টে সিভিসি প্রতিষ্ঠার সুপারিশ হয়। সিভিসি অর্থাৎ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। এটি প্রাথমিকভাবে একটি নির্বাহী সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 2003 সালে একে বিধিবদ্ধ মর্যাদা দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পুলকেশী কোন রাজবংশের শাসক ছিলেন? চালুক্য, গুপ্ত, পল্লব, হর্ষঙ্ক। উত্তর কি হবে? দ্বিতীয় পুলকেশী চালুক্য রাজবংশের শাসক ছিলেন। তিনি বাদামি বা বাতাপি চালুক্য বংশের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব হলো উত্তর ভারতের পরাক্রমশালী শাসক হর্ষবর্ধনকে পরাজিত করা, অর্থাৎ তিনি হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয়? ইটাইটাই, ব্ল্যাকফুট, জেনেটিক রোগ, না কোনোটিই নয়? উত্তর কি হবে? ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাইটাই রোগ হয়। দেখো, ইটাইটাই রোগ ক্যাডমিয়াম দূষণ, যা সাধারণত দূষিত জল বা খাদ্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। এর প্রধান লক্ষণ কি? এটি একটি অত্যন্ত বেদনাদায়ক রোগ। জাপানি ভাষায় ইটাইটাই শব্দের অর্থ হলো ওহ, এটা ব্যথা করছে, এটা ব্যথা করছে। শারীরিক প্রভাব কি হয়? এই রোগ প্রধানত হাড় ও কিডনিকে প্রভাবিত করে। এর ফলে হাড় দুর্বল হয়ে যায়, যেমন অস্টিওম্যালেসিয়া, এবং কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তোমাদেরকে আগেই বলেছিলাম যে হাড়ের যে রোগ সেটা ছোটদের ক্ষেত্রে রিকেট আর বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া, ভিটামিন ডি এর অভাবে হয়। সেই অস্টিওম্যালেসিয়া রোগ হয় ক্যাডমিয়াম দূষণের ফলে। পরবর্তী প্রশ্ন, ব্যাবিলনের ঝুলন্ত বাগান কে তৈরি করেন? কনফুসিয়াস, হামুরাবি, জুলিয়াস সিজার, নেবুকাদনেজার। উত্তর কি হবে? ব্যাবিলনের ঝুলন্ত বাগান তৈরি করেছিলেন নেবুকাদনেজার। তিনি ছিলেন নিও ব্যাবিলনীয় সাম্রাজ্যের একজন রাজা। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী তিনি তার স্ত্রী রানী আমিতিসকে খুশি করার জন্য এই বাগান তৈরি করেছিলেন, কারণ রানী তার সবুজ মাতৃভূমির জন্য বিষণ্ণ ছিলেন।
ব্যাবিলনের ঝুলন্ত বাগান হলো প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। তাহলে ব্যাবিলনের ঝুলন্ত বাগান নির্মাণ করেছিলেন নেবুকাদনেজার। তিনি নিও ব্যাবিলনিয়ন সাম্রাজ্যের একজন রাজা ছিলেন। তিনি তার স্ত্রী রানী আমিতাসকে খুশি করার জন্য এই বাগান নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কি? ইন্দ্রপ্রস্থ, অযোধ্যা, পাটলিপুত্র, গয়া। উত্তর কি হবে? দিল্লির প্রাচীন নাম হলো ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ মহাভারতের সময়কালে পাণ্ডবদের রাজধানী ছিল বলে মনে করা হয় এবং এটি আধুনিক দিল্লি অঞ্চলের একটি প্রাচীন নাম। অন্যান্য যে আরও বিকল্পগুলি ছিল সেখানে ছিল অযোধ্যা, এটি উত্তরপ্রদেশের একটি প্রাচীন শহর, রামের জন্মস্থান হিসাবে পরিচিত। আর পাটলিপুত্র, এটি প্রাচীন মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল এবং আধুনিক পাটনা নামে পরিচিত। গয়া, এটি বিহারের একটি শহর যা বৌদ্ধ এবং হিন্দুদের জন্য গুরুত্বপূর্ণ তীর্থস্থান। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন যন্ত্রটি গাড়ির দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়? ট্যাকোমিটার, ফুয়েল গেজ, স্পিডোমিটার, ওডোমিটার। উত্তর কি হবে? উত্তর হবে ওডোমিটার। দেখো, ওডোমিটার হলো একটি যন্ত্র যা গাড়ি বা অন্যান্য যানবাহন দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত স্পিডোমিটারের কাছাকাছি ড্যাশবোর্ডে অবস্থিত থাকে। যাদের গাড়ি সম্বন্ধে একটু জ্ঞান আছে বা গাড়ি চালাও তারা এই বুঝতে পারবে ওডোমিটার কি, কোথায় কি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? বিধানচন্দ্র রায়, এটা আব্দুল কালাম হবে, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী। উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে। ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 1948 সাল থেকে 1962 সালে তার মৃত্যু পর্যন্ত তিনি এই পদে ছিলেন। আধুনিক পশ্চিমবঙ্গের পরিকল্পিত শিল্পায়ন, নগরোন্নয়ন ও পরিকাঠামো নির্মাণে তার অসামান্য অবদানের জন্য তাকে পশ্চিমবঙ্গের রূপকার বা আধুনিক পশ্চিমবঙ্গের স্থপতি বলা হয়। তার সময়ে দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর এর মতো নতুন শহর গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, তড়িৎ রাসায়নিক কোষ হলো এমন একটি যন্ত্র যা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কি দ্বারা? অক্সিডেশন বিক্রিয়া দ্বারা, বিজারণ দ্বারা, প্রত্যক্ষ রেডক্স বিক্রিয়া দ্বারা, পরোক্ষ রেডক্স বিক্রিয়া দ্বারা। উত্তর কি হবে? উত্তর হবে পরোক্ষ রেডক্স বিক্রিয়া দ্বারা। তড়িৎ রাসায়নিক কোষ এটি এমন একটি ব্যবস্থা যেখানে স্বতঃস্ফূর্ত রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এর সবচেয়ে সাধারণ উদাহরণ হলো ব্যাটারি, যেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, লন্ড্রি আয়রন, ইলেকট্রনিক টোস্টার, ইলেকট্রিক ওভেন, ইলেকট্রিক কেটেল এবং ইলেকট্রিক হিটারের মতো বৈদ্যুতিক যন্ত্রগুলি বৈদ্যুতিক প্রবাহের কোন প্রভাবের ওপর ভিত্তি করে কাজ করে? চুম্বকীয় প্রভাব, তাপীয় প্রভাব, রাসায়নিক প্রভাব, শারীরবৃত্তীয় প্রভাব। উত্তর কি হবে? উত্তর হবে তাপীয় প্রভাবের ওপর ভিত্তি করে কাজ করে। দেখো, তাপীয় প্রভাব কি? যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন পরিবাহীর রোধের কারণে কিছু বৈদ্যুতিক শক্তি তাপে রূপান্তরিত হয়। একেই তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব বা জুলের সূত্র বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? হিরে, গ্রানাইট, অ্যান্থ্রাসাইট, গ্রাফাইট। উত্তর কি হবে? উত্তর হবে গ্রাফাইট। গ্রাফাইট এটি হলো কার্বনের একটি রূপভেদ। গ্রাফাইটের স্তর বিশিষ্ট গঠন রয়েছে যেখানে প্রতিটি কার্বন পরমাণু তার প্রতিবেশী 3টি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এই স্তরের মধ্যে একটি করে মুক্ত ইলেকট্রন থাকে যা এর গঠন বরাবর অবাধে চলাচল করতে পারে। এই মুক্ত ইলেকট্রনগুলির উপস্থিতির জন্যই গ্রাফাইট তড়িতের সুপরিবাহী। তাহলে গ্রাফাইটের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে যেটি অবাধে চলাচল করতে পারে। এই উপস্থিতির জন্যই মুক্ত ইলেকট্রনের যে উপস্থিতি সেটার জন্যই গ্রাফাইট তড়িতের সুপরিবাহী। অন্য যে আরও অপশানগুলি ছিল হিরে, গ্রানাইট, অ্যান্থ্রাসাইট, এগুলির মধ্যে হিরে দেখো এটিও কার্বনের একটি রূপভেদ, কিন্তু এর প্রতিটি কার্বন পরমাণু 4টি প্রতিবেশী কার্বন পরমাণুর সাথে দৃঢ় সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে এবং কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তাই হিরে তড়িতের কুপরিবাহী, তবে এটি প্রাকৃতিকভাবে প্রাপ্ত পদার্থগুলির মধ্যে তাপের সর্বোত্তম সুপরিবাহী। আর ছিল গ্রানাইট, এটি একটি আগ্নেয় শিলা, এটি তাপ এবং তড়িৎ উভয়েরই কুপরিবাহী। আর ছিল অ্যান্থ্রাসাইট, এটি এক প্রকার কয়লা
যা মূলত কার্বন দ্বারা গঠিত। এটিও তড়িতের কুপরিবাহী। পরবর্তী প্রশ্ন, আমাদের খাদ্য তালিকায় কফি, পালং শাক, পেঁয়াজ এবং চা বেশিরভাগই আমাদের খাদ্য হিসাবে নিচের কোন উপাদানের যোগান দেয়? সোডিয়াম, ক্লোরাইড, ফ্লোরাইড, আয়োডিন। উত্তর কি হবে? উত্তর হবে ফ্লোরাইড। ফ্লোরাইড এই উপাদানটি মাটির মাধ্যমে খাদ্যশস্য এবং পানীয় জলে প্রবেশ করে। পালং শাক, চা পাতা, যা থেকে কফি এবং চায়ের জলীয় দ্রবণ তৈরি হয়, এবং পেঁয়াজ ফ্লোরাইডের উল্লেখযোগ্য উৎস। জল পান, চা পান, পালং শাক এবং পেঁয়াজ গ্রহণের মাধ্যমে আমাদের শরীরে ফ্লোরাইড প্রবেশ করে। পরবর্তী প্রশ্ন, কুস্তিতে অলিম্পিক পদক জেতা প্রথম ভারতীয় মহিলার নাম কি? ললিতা বাবর, হরমনপ্রীত কৌর, সাক্ষী মালিক, কর্ণম মালেশ্বরী। উত্তর কি হবে? উত্তর হবে সাক্ষী মালিক। কুস্তিতে অলিম্পিক পদক জেতা প্রথম ভারতীয় মহিলার নাম হলো সাক্ষী মালিক। তিনি 2016 সালে রিও অলিম্পিকে মহিলাদের 58 কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে এই ইতিহাস তৈরি করেন। আর ওইখানে যে আরও অপশন ছিল কর্ণম মালেশ্বরী, তিনিও অলিম্পিকে পদক জিতেছেন, তবে সেটি কুস্তি নয়, ভারোত্তোলনে। কর্ণম মালেশ্বরী হলেন অলিম্পিকে ভারোত্তোলনে পদক জেতা প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ, কিন্তু কুস্তিতে প্রথম মহিলা হলেন সাক্ষী মালিক। তাহলে কুস্তিতে প্রথম পদক জেতা মহিলা হলেন সাক্ষী মালিক, আর ভারোত্তোলনে কর্ণম মালেশ্বরী। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? হলদিয়া, ডিগবয়, নুনমাটি, কয়ালি। উত্তর কি হবে? উত্তর হবে ডিগবয়। ডিগবয় তেল শোধনাগারটি আসামে অবস্থিত। এটি এশিয়া তথা ভারতের প্রাচীনতম সচল শোধনাগার, যা 1901 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিকভাবে ডিগবয়ে প্রথম ভারতের তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় এবং বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হয়। এটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা IOCL দ্বারা পরিচালিত হয়। তাহলে প্রথম তৈলক্ষেত্র হলো ডিগবয়, যেটি আসামে অবস্থিত, আর এটি IOCL দ্বারা পরিচালিত হয়। পরবর্তী প্রশ্ন, 51A অনুচ্ছেদ অনুসারে মৌলিক কর্তব্য সীমাবদ্ধ কাদের মধ্যে? সরকারি কর্মচারী, যারা সরকারি উদ্যোগ পরিচালনা করেন, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা, ভারতের নাগরিকগণ। উত্তর কি হবে? মৌলিক কর্তব্য ভারতের নাগরিকের মধ্যে সীমাবদ্ধ। দেখো, ভারতীয় সংবিধান অনুচ্ছেদের 51A-তে মৌলিক কর্তব্যগুলি তালিকাভুক্ত করা হয়েছে। এই কর্তব্যগুলি শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্য প্রযোজ্য। এগুলি রাষ্ট্র বা সরকারের ওপর কোনো বাধ্যবাধকতা আরোপ করে না, বরং নাগরিকদের কাছ থেকে প্রত্যাশিত কিছু নৈতিক দায়িত্বের কথা বলে। মৌলিক কর্তব্যগুলি 42তম সংবিধান সংশোধনী আইন দ্বারা সংবিধানে যুক্ত করা হয়েছিল। এগুলো শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়। যদিও এগুলি আইনিভাবে কার্যকর নয়, তবে দেশের প্রতি নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে ভারতের মৌলিক কর্তব্যগুলি 51A-তে রয়েছে, আর সেগুলি 42তম সংবিধান সংশোধনীতে সংযুক্ত করা হয়েছে, এবং এটি শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলি হলো দেশের প্রতি নাগরিকদের দায়িত্ব, কর্তব্য পালনের ক্ষেত্রে এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বিশ্বের কোথায় পারমাণবিক শক্তির উৎস সবচেয়ে বেশি? জার্মানি, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা। উত্তর কি হবে? উত্তর হবে আমেরিকা। পারমাণবিক শক্তির উৎস অনুযায়ী অবস্থান। পারমাণবিক শক্তিকে দুই ভাগে বিচার করা হয়, মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বা পরিমাণ, আরেকটা হলো মোট বিদ্যুৎ উৎপাদনের পারমাণবিক শক্তির শতাংশ। এই মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার পরিমাণ অনুসারে আমেরিকা বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ, যা মোট বৈশ্বিক পারমাণবিক বিদ্যুতের প্রায় 29 থেকে 30% উৎপাদন করে। আর যে আছে মোট বিদ্যুৎ উৎপাদনের পারমাণবিক শক্তির শতাংশ অনুসারে, এই মানদণ্ডে ফ্রান্স বিশ্বের শীর্ষে রয়েছে। তাদের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 70% পারমাণবিক শক্তি থেকে আসে। পরবর্তী প্রশ্ন, ইটানগর কোন রাজ্যের রাজধানী? ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ। উত্তর কি হবে? উত্তর হবে অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? কর্ণাটক, বিহার, আসাম, পশ্চিমবঙ্গ।
উত্তর কি হবে? উত্তর হবে আসামে অবস্থিত। মাজুলি দ্বীপটি ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদের মাঝে অবস্থিত একটি নদীদ্বীপ। 2016 সালে মাজুলি একটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে ঘোষিত হয়, যা এটিকে ভারতের প্রথম নদীদ্বীপ জেলা বানিয়েছে। তাহলে মাজুলি দ্বীপটি ভারতের আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদের মাঝে অবস্থিত। এটি পরবর্তীতে 2016 সালে একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। পরবর্তী প্রশ্ন, যখন সাধারণ লবণ বরফের সাথে মেশানো হয় তখন মিশ্রণের হিমাঙ্কের কি পরিবর্তন হয়? অপরিবর্তিত থাকে, বেড়ে যায়, প্রথমে কমে এবং তারপর বাড়ে, কমে যায়। উত্তর কি হবে? উত্তর হবে কমে যায়। যখন সাধারণ লবণ অর্থাৎ NaCl বরফের সাথে মেশানো হয় তখন লবণ জলের হিমাঙ্ক কমিয়ে দেয়। এই ঘটনাকে বলে হিমাঙ্ক হ্রাস। ফলে বরফ দ্রুত গলতে থাকে, কারণ এখন বরফ গলতে যে তাপমাত্রা লাগে তার আরও নিচে নেমে যায়। পরবর্তী প্রশ্ন, কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল? 1987 সালে, 1986 সালে, 1984 সালে, 1988 সালে। উত্তর কি হবে? উত্তর হবে 1984 সালে। 1984 সালে 24শে অক্টোবর কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হয়। কলকাতা মেট্রো হলো ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা, আর এই মেট্রো পরিষেবা উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ কত? কত বছর? 3 বছর, 4 বছর, 6 বছর, 5 বছর। উত্তর কি হবে? উত্তর হবে 6 বছর। ভারতের কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা UPSC, এর চেয়ারম্যান এবং সদস্যদের মেয়াদ হলো 6 বছর বা 65 বছর। যেটি আগে হয় ততদিন পর্যন্ত তারা পদে থাকতে পারেন। এখানে যেহেতু 65 বছর অপশন ছিল না, শুধু 6 বছর যেটা জানতে চেয়েছে সেটা তার এখানে উত্তর হলো 6 বছর। পরবর্তী প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? মাউন্ট ভলক্যানো, নারকন্ডম, মাউন্ট ফুজি, ব্যারেন। উত্তর কি হবে? উত্তর হবে ব্যারেন। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো ব্যারেন দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সংবিধানের 1 নম্বর ধারায় ভারত রাষ্ট্রের প্রকৃতিকে কিভাবে বর্ণনা করা হয়েছে? যুক্তরাষ্ট্র, রাজ্যসমূহের ইউনিয়ন, এককেন্দ্রিক রাষ্ট্র, আধা যুক্তরাষ্ট্র। উত্তর কি হবে? উত্তর হবে রাজ্যসমূহের ইউনিয়ন। সংবিধানের 1 নম্বর ধারায় বলা হয়েছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। এর অর্থ হলো ভারত রাষ্ট্রটি বিভিন্ন রাজ্যের মধ্যে কোনো চুক্তির ফল নয়। কোনো রাজ্যের ভারতের ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার নেই। এই শব্দটি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বোঝায়, যেখানে ক্ষমতা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিভক্ত, কিন্তু যেখানে কেন্দ্রীয় সরকার প্রাধান্য রয়েছে। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? কাশী, সারনাথ, বুদ্ধগয়া, কুশীনগর। উত্তর কি হবে? উত্তর হবে সারনাথ। সারনাথ বারাণসীর কাছে অবস্থিত। এই স্থানটিতে গৌতম বুদ্ধ তার জ্ঞান লাভের পর প্রথম 5 জন শিষ্যের কাছে তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেন। এই ঘটনা বৌদ্ধ ধর্মে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তাহলে তিনি সারনাথে তার ধর্মোপদেশ প্রদান করেন, এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। আর যে অপশনগুলি ছিল, বুদ্ধগয়া এই স্থানে গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান লাভ করেন, আর কুশীনগর এই স্থানে বুদ্ধদেব মহাপরিনির্বাণ অর্থাৎ দেহত্যাগ লাভ করেন। আর যে ছিল কাশী, বারাণসীর প্রাচীন নাম, সারনাথের নিকটেই অবস্থিত। এটা বুদ্ধের সাথে কোনো জড়িত স্থান নয়। পরবর্তী প্রশ্ন, চিংড়ির রক্তরঞ্জক কি? মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, কোনোটাই নয়। উত্তর কি হবে? উত্তর হবে হিমোসায়ানিন। পরবর্তী প্রশ্ন, ফিতাকৃমি কোন ধরনের প্রাণী? আংশিক পরজীবী, মৃতজীবী, বহিঃপরজীবী, অন্তঃপরজীবী। উত্তর কি হবে? উত্তর হবে অন্তঃপরজীবী। দেখো, অন্তঃপরজীবী যে পরজীবী প্রাণী বা উদ্ভিদ পোষক দেহের ভিতরে বাস করে এবং পুষ্টি গ্রহণ করে তাকে অন্তঃপরজীবী বলা হয়। যেমন ফিতাকৃমি মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রের মধ্যে বাস করে এবং হজম হওয়া খাদ্য থেকে পুষ্টি গ্রহণ করে। আর বহিঃপরজীবী যে পরজীবী পোষক দেহের বাইরে বাস করে, যেমন উকুন, ছারপোকা, মশা। আর আংশিক পরজীবী এই শব্দটি সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত হয়,
যারা কিছু প্রয়োজনীয় উপাদান যেমন জল পোষক থেকে নেয় কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এটি প্রাণীর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। আর আছে মৃতজীবী, যারা মৃত ও পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে, যেমন ছত্রাক এবং কিছু ব্যাকটেরিয়া। আজকে সেটের শেষ প্রশ্ন, হোমওয়ার্ক। ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। এই কোশ্চেনটি আমি তোমাদের পড়িয়েছি, তাই যারা ভিডিওগুলি দেখেছো তারা কমেন্টে জানিয়ে, আর যারা এমনিতেও এই উত্তরটি জানো তারাও কমেন্ট করো। তাহলে আজকে এখানেই থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।